মেলা 2010 অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্র প্রেমী, সংস্কৃতিসেবী, সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত চ্যানেল আই পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত দেশ বিদেশের দর্শক যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেই সত্যি ভালো লেগেছে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন আমি স্পিকার, কথা আমি বলি না, আমি কথা বলার সুযোগ দিয়ে থাকি। এতক্ষণ যারা বলেছেন তাদের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি এবং এইটার ব্যাপারে আমি খুব এক্সপার্ট, কিন্তু বলার ব্যাপারে তত নই। এখানে প্রথমে আমাকে ধন্যবাদ দিতে হয়, তবু এখন আমার অনেক পুরাতন নায়ক নায়িকারা যারা আছে, যাদেরকে স্বপ্ন দেখতাম, তাদেরকে ঠিক আজকে সামনাসামনি দেখছি। নতুনদেরকে দেখার সুযোগ খুব কম, সময়ও নাই, আর ওই আগের দিনের মনটাও নাই, সবই হারিয়ে গেছে। তবু দেখলে খারাপ লাগে না, আবার বেশি ভালো লাগার কথা বললে সমস্যাও হতে পারে। এই অবস্থায় আমার অত্যন্ত প্রিয় ভাজন সাগর সাহেব এবং শাইখ সিরাজ সাহেব এখানে আমাকে আসার ব্যবস্থা করে দিয়ে আপনাদের সামনে যে কিছু কথা বলা, সব নায়ক নায়িকাদের চেহারা দেখা এবং আপনাদেরকে আমার চেহারাটা যদিও বৃদ্ধ বয়সের চেহারা, তবু কিছু দেখাইতে পারা, এই সুযোগে দেওয়ার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা লোকের নাম না বললে আমার অত্যন্ত স্নেহভাজন চকর মালিথা, যে আমাদের কৃষ্ণগঞ্জের ঐতিহাসিক সুলাকিয়া ঈদগাহ মাঠকে এই চ্যানেল আয়ের মাধ্যমে সে সারা বাংলাদেশ শুধু নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন, পরিচিত করেছেন। এই জন্য আমি মনে করি কিশোরগঞ্জবাসী তার কাছে কৃতজ্ঞ এবং এই অনুষ্ঠানে আসার পিছনে তার অনুপ্রেরণা, তার বারবার তাগিদ ও আমাকে এখানে আসতে আমি বাধ্য করেছে। এই জন্য তার প্রতিও আমি জানাই আন্তরিক ধন্যবাদ। এখানে এই নায়ক রাজ্জাক সাহেব আছেন, তার পাশে কবরই নাই। এখানে আমার বন্ধু আলমগীর সাহেব আছে, সোহেল রানা, মানে মাসুদ রানা নামটা ছিল আমার যেটুকু মনে হয় সোহেল রানা, কিন্তু আমরা যখন একসঙ্গে রাজনীতি করতাম তখন সে ছিল মাসুদ রানা। হঠাৎ সিনেমার মধ্যে দেখলাম যে সোহেল রানা নামে যে লোকটা, বিশেষ চিনি করে কেমন যেন মনে হয়। বেশ 5-7 মাস পরে আবিষ্কার হলো এই তো আমাদের সোহেল রানা হয়ে গেল মাসুদ রানা, মাসুদ রানা হয়ে গেল সোহেল রানা। এই অবস্থার মধ্যে মনে পড়ে সেই 64-65 কথা, 66 সালের কথা। তখন মায়ামার সিং সাহেব জেলা ছাত্রলীগের সেক্রেটারি ছিল, আমি কিশোরগঞ্জের মহকুমাতে ছিলাম, যেহেতু সেই হিসাবে সহসভাপতি ছিলাম। সম্মেলন করতে আসলাম, তখনকার এনএসএফ সোহেল রানাকে মারবে, সে দেখলাম যে খুব ভীত সন্ত্রস্ত। তখন তাকে সেভ করা মায়ামার সিং দেখে বড় বেকায়দা অবস্থা, কি বিলাই খুকন, কানা খুকন, এই ধরনের বিভিন্ন গুন্ডা বাহিনী। পরে আমরা কিশোরগঞ্জ যারা ছিলাম, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, তাকে মোটামুটি ঘেরাও করে রাখলাম যাতে তাকে কিছু করতে না পারে। কিন্তু তখন দেখলাম যে তাকে একটু ভীত ভাবটাও একটু দেখলাম, যে অবস্থা। সিনেমার মধ্যে আইসা দেখলাম যে 50, 60, 100, 200, 250 নাই, সমানে পিটায় লাইটে এক ঝাঁট করে ফেলতেছে। আপনি এত সাহস কিভাবে সঞ্চয় করলো? ধুমধার একটা ব্যাপার, বাপরে বাপ। এমন অবস্থা থাকলে তো তখন এনএসএফ কোথায় থাকতো, আমি মনে মনে এইটাও চিন্তা করতাম। আসলে এখন কিন্তু একটা কথা আছে যে
এই অভিনয় মাঝে মাঝে অভিনেতা হওয়ার ইচ্ছা যে আমার মনে জাগতো না তা নয়, কিন্তু এটাতে পারবো না সে আশা ঘুরে বাড়ি তবু। কিন্তু এখন আবার নতুন করে এক প্রশ্ন আসছে, যারা অনেক অভিনেতা অভিনেত্রী শুধু অভিটা কাইটা তারা নেতা বা নেত্রী হয়ে গেছে। এখানে যেমন আছে এই সারা বেগম কবরী, এই রাজ্জাক সাহেবের সঙ্গে পাশে যখন সিনেমা করতো সে হয়েছে নেত্রী। আবার আসাদুজ্জামান নূর সে অভিনেতার থেকে অভিটা বাদ দিয়ে হয়েছে নেতা। এরপরে আবার আছে তারানা হালিম, সেও অভিবাদ দিয়ে হয়েছে নেতা। ঠিক তেমনি গায়িকাও আছে আমাদের এখানে, নায়িকা গায়িকা মোটামুটি ভরপুর। এরা যদি অভিবাদ দিয়া নেতা হইতে পারে তাহলে আমি কেন অভিযোগ দিয়া অভিনেতা হতে পারবো না? পার কোথায়? তবে এখন যেমন রাজ্জাক সাহেবকে যত কথাই বলি না কেন, নায়কের পাঠে তাকে আর মানাবে না, বড় জোর বাপের পাঠ শ্বশুরের পাঠ করতে পারবে। ঠিক তেমনি আমি তারই সঙ্গী হিসাবে আমারও তো এখন আসলে বাবার পাঠটা শ্বশুরের পাঠ ছাড়া অন্য কিছু করার জন্য নাই। কিন্তু মনটা তো তা চায় না, মনটা তো আরো রঙিন, মন তো অনেক কিছুই চায়, সেটা তো পারা যায় না। দেখেন আমি বড় বেকায়দামিতে থাকি সংসদ যখন পরিচালনা করি। আগে তো শুধু পুরুষরা ছিল, কিন্তু পরে যখন আগে ছিল 15 জন, এরপরে হয়ে গেল 30 জন, এখন হয়ে গেছে 45 জন। সরাসরি নির্বাচিত আরো আছে 19 জন, 64 জন। আমার সংসদে কিন্তু সংসদের নেতা মহিলা, বিরোধী দলীয় নেতা মহিলা, আর আমাদের দেশে ইনশাল্লাহ পররাষ্ট্রমন্ত্রীও মহিলা, স্বরাষ্ট্রমন্ত্রীও মহিলা, জাদরেল কৃষি মন্ত্রীও মহিলা, আরো অনেক মন্ত্রী আছে, নাম বলে অনেক সময় নেবে। তো মোটামুটি ভাবে সেখানে কিন্তু একমাত্র আমি স্পিকারই পুরুষ আছি বলতে গেলে। সুতরাং মাঝে মাঝে আমি এই কথা বলি যে নারী নির্যাতন নিয়ে যখন কথাবার্তা বলে তখন আমি বলি অবস্থা যে অবস্থায় যাচ্ছে, পুরুষ নির্যাতন আইন হয়তো বা করার প্রশ্ন আসতে পারে। অবস্থা দেখেন বড় কঠিন ব্যাপার। এটা একটা অভিজ্ঞতার কথা বলি। 93 সালে প্রথম আমি ছিলাম ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার হিসাবে কিছুদিন চললো। এই 98-এর দিকে একটা অনুষ্ঠানে গেলাম, 98-এর দিকে আমার রুমে আমি চেম্বারে বসলাম। আমি আমার ডাইনে সরকারি দল আওয়ামী লীগ, বামে বিরোধী দল বিএনপি, এবং খুব সংখ্যা কেউ কম না, মোটামুটি ভালো। আবার মাঝে আছে জাতীয় পার্টি। এই প্রশ্নের উত্তর বা ফ্লোর দেওয়ার ব্যাপারে নিয়ে একবার সরকার, একবার বিরোধী দল, আবার মাঝে মাঝে জাতীয় পার্টি, এগুলি করতে গিয়া মহিলাদের দিকে আমি আর তাকাই না। ওই দিকে তাকায় আবার আমার কোনো সুযোগ ছিল না। পরে একদিন দেখলাম যে তখন 30 জন ছিল, প্রায় 20-22 জন মাননীয় সংসদ সদস্য মহিলারা আমার এখানে হাজির। আমার রুমে চেয়ার ছিল 10-12টা। পরে তাড়াহুড়া করে তাদের জন্য আরো চেয়ার এনে কোন রকম বসা দিলাম। যে প্রথম আইসাই আমাকে বললো, আমি বললাম যে আপনারা সবাই এক হচ্ছে কেন, দল বেঁধে আসার কারণ কি? তো আমরা বলতে আসছি আমরা একটা নারী বিদ্বেষী, আপনি মহিলাদেরকে দেখতে পারেন না। আমি যে এটা কেমন হইল? তো আপনি তো বুঝতে পারতেছি না বিষয় কি বলতেছেন, কারণ আমরা বলতেছি আমি নারী বিদ্বেষী, কিন্তু সারা জীবন বিয়া শাদিতে গেলে বা কোনো অনুষ্ঠানে, সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে গেলে, সঙ্গে স্ত্রী গেলে একটু সুন্দর দেখলে একটু তাকাইতাম। তাকাইলে এমনি হঠাৎ আমার দেখতাম যে আমাকে একটা গুতা মারছে, আঙুল দিয়ে গুতা মারছে, দেখলো আমার স্ত্রী গুতা মারছে। কি ব্যাপার, গুতা মারলা যে? এই দিকে এক দৃশ্যে তাকায় আসেন কেন? আমি তাকায় আছি, এটা কি হলো? কেন এই মহিলার দিকে তাকায় রয়েছ? দেখলাম যে এই ধরনের গুতা খাইছি জীবনে বহুত। আর হঠাৎ বলে আমার মানে বাসায় যে মানে আমি নারী গেছা মনে করে আমার স্ত্রী, আর তারা সবাই বলে আমি নারী বিদ্বেষী। পরে আমি তো
আমারে বললে যে এটা আপনারা কি বলতেছেন, এটা তো ঠিক না। আপনি আমাদেরকে কেন বলতেছেন এসব কথা? আমাদেরকে ফ্লোর দেন না। তখন বুঝলাম আসল বিষয়। তো ফ্লোর যে আপনাদেরকে দিব, আমি তো সরকারি দল, বিরোধী দল, জাতীয় পার্টির দিয়ে কুলাইতে পারি না, আবার আপনাদেরকে ফ্লোর দিব, আমার তো সময়ই কম। পরে তারা অনেক কথাবার্তা বলে চলে গেল। পরে আমি বললাম যে ঠিক আছে, আজকে তো চলে গেছে, আগামীকালে আপনারা দাঁড়াবেন, বৈশা থেকে হাত না তুলে একদম দাঁড়ায় যাবেন, আমি দিব। পরে যাই হোক বসলাম, পরে দাঁড়াইতে পরে দিলাম। 1 ঘন্টা হলে প্রশ্ন উত্তর এবং উত্তর। পরে আমি 1টা ঘন্টায় শুধু পুরুষ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি না দেখে শুধু মহিলাদেরকে 1 ঘন্টা প্রশ্নকাল দিলাম। পুরুষরা হইচই করলো, বললাম যে দেখেন বেশি চিল্লাচিল্লি করবেন না, বাড়িতে গেলে সবারই খবর হয়ে যাবে, সুতরাং এদের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করবেন না, চুপ থাকে। পরে ওই যে টেলিভিশনে যে শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রশ্নকালটা দেখায়, এইটা কিন্তু আমার তখন তাৎক্ষণিকভাবে স্মরণ ছিল না। যাই হোক বাড়িতে গেলাম রাত্রে 11টা, সাড়ে 11টায় গিয়ে দেখি, অন্যদিন তো সরকারি বাড়িতেই ছিলাম, অন্যদিন তো দুতলাত গিয়া পাইতাম, ওই দিন গিয়া দেখি দরজার সামনে একদম মেন গেটে দাঁড়ানো। মনে মনে ভাবলাম এটা আবার কি, আমি যে নিচে কেন, আসর নিচে কেন, এই ধরনের যখন বললো কিভাবে। পরে দেখলাম যে আমার সঙ্গে প্রোটেকশনের পুলিশ আছে, এই গানম্যান আছে, আরো লোকজন আছে। পরে দেখে আবার কোনটাতে কোনটা কম বাণিজ্য চাই কিনা, বিপদ। আমি যা কথাবার্তা হবে উপরে গিয়ে হবে, চলো যাই। পরে আমি আপনারা সব যান, আমি চলে যাচ্ছি। আমি কোথাও করে ঢাকা এটা উপরে নিয়ে গেলাম। পরে বললাম যে এই অবস্থা। অবশ্য আমি তখনই বলছিলাম যে আপনারা যে বলতেছেন আমি নারী বিদ্বেষী, এই কথা যে বলতেছেন, এই কথাটা যদি একদিন আমার বাসায় গিয়ে বলতেন, তাই আমি খুব উপকৃত হইতাম। যে আমি মহিলাদেরকে দিকে তাকাই না, মহিলাদেরকে কোনো সুযোগ দেই না, এ ধরনের কথাবার্তা যদি আপনারা আমার বাসায় গিয়ে একদিন বলতেন, তাহলে আমার জন্য লাভ হইতো। গেলে ঠিক আছে মিষ্টি খাওয়াই দিতাম, ফ্লোর দেওয়ার চিন্তাও করতে পারতাম। করতে পরে তারা যাবে বললো, কিন্তু গেল না। এর আগেই তো আমি এই কাজ করে বসছি। ওর উপরে বললাম যে তুমি কি করো, সংসদে গিয়ে তামসা করো, কি করছো? আমি তার সংসদে গিয়ে তামসা, সংসদ তলায় আসলাম। না, সংসদ তলায় আসা এইটা এইসব পুংটামি করতে যাও সংসদের মধ্যে না? আমি যখন হইল কি সংসদ চালাম, পুংটামি করলাম কই? পরে বললো যে এই আজকে যে অধিবেশনের মধ্যে দেখলাম কোন পুরুষের কথা চাও না, থাকা না থাকা সমানে এক গাছে মহিলাদেরকে এটা পাইছো কি? আমি যে বিপদ তো একদিকে না। দেখেন মহিলাদেরকে ফেভার করতে গিয়া মহিলা কর্তৃক কত নির্যাতিত হইলাম। এটা তো আরো অনেক কথা বলা তো যাবে না, সেসব না বলা কথা। আবার এখনো যে বলতেছি বলা তো যায় না, যদি এই টেলিভিশন চ্যানেলে, অবশ্য আমার স্ত্রী এখন এই মুহূর্তে কক্সবাজারতে রওনা দিয়ে বোধহয় চিটাং আসতেছে, টেলিভিশন হয়তো দেখবে না, না দেখলে তো বলে যদি ইনকেস দেখে থাকে, এই যে কথা বললাম এত যে আমার পরিণাম কি হবে, কপাল যে কি আছে আল্লাহ জানে। এই অবস্থা দেখেন, অবস্থা তো অনেক ধরনের। বিপদ তো একদিনে, আরেকদিনে এক ঘটনা বলি। একটা অনুষ্ঠান ওই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছিল, সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে আমার চিফ গেস্ট আসছে, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান একটা। সেখানে আবার আমাকে দাওয়াত দিয়ে সস্ত্রিক দাওয়াত দিয়ে বললো যে আমরা এই ভাবি সহ আসবেন। আমি তো ইনশাল্লাহ চেষ্টা করব। কিন্তু আমি কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ আসতে গিয়ে আজ ভাবে হিসাব করে রওনা দিলাম। এত করে আপনার এই বেশ বিলম্ব হয়ে যাচ্ছে। যাত্রাবাড়ি মানে আসার আগে মানে শনির আখড়াই একটা শনি সবাই আছে, ওখানে গাড়ির জাম আসতে পারি না। আর যাত্রাবাড়ি আসতে পারে কোনো রমে পরে যাত্রা শুভ না কুযাত্রাই অনেক কষ্টে। তখন আমি টেলিফোনে মানে তো নাই, ওই মোবাইলটা তখন ছিল না। মোবাইল তখন বড় লোকরা, কিন্তু একটা মোবাইলের আমি 1,30,000 এই ধরনের টাকা দাম ছিল। তো এটা দাম কমাবার ব্যবস্থা নেওয়ার পূর্বের কথাটা বলতেছি। পরে করছে কি, ওই পুলিশের ওয়ারলেসের মাধ্যমে জানায় দেওয়াল যে আমি আসবো, তোমাদের অনুষ্ঠান তোমরা শুরু করো।
এই অবস্থায় তারা শুরু করে দিচ্ছে। আমি এক পর্যায়ে গিয়ে দেখি যে যখন গেলাম তখন আমি নিজেই গেছি যথেষ্ট। আমার বাসায় গিয়ে স্ত্রীকে বাউ করে নিয়ে আসা এবং মহিলাদেরকে রেডি করে আনতে গেলে যে এই দুধের না স্নো পাউডার কতটা লাগা, এত করে তো যথেষ্ট সময় লাগা। ওইটা আমি নায়িকাদের বলছি না, আপনাদের অন্যরকম ব্যাপার। ওই যে এমন সাধারণত মহিলারাও মানে কোথাও নিয়ে যাইতে গেলে দেখা আরে আসো না, আইতাছি করতে করতে আধা ঘন্টা নাই, তাও আসো না। এই একটা বিরাট সমস্যার মধ্যে পড়তে হয়। আমি এই জানলে তো এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে, সুতরাং বাদ দিয়ে একাই গেলাম। অন্ধকার যখন নাকি হচ্ছে ডান্স হচ্ছে তখন অডিয়েন্সের এদিকে অন্ধকার, কিছুই দেখা যায় না। আমি গেছি পরে আমার নিয়ে যে বসাইতে বসছি, মানে তখন যে আমার পাশে কে আছে সেটা লক্ষ্য করে নাই। যে লাইট জ্বললো তখন দেখি আমার ডাইনে একজন ভদ্র মহিলা বসা আছে। টাকায় দেখলাম যে মহিলা বেশ ভালোই সুন্দর সুন্দর আছে, ভালো, খারাপ না। পরে লাইট জ্বালাবার পরে আমাদের মাননীয় প্রধান অতিথি চলে আসছেন এবং হঠাৎ বললো যে এখন ওনাকে সস্ত্রীক মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি যে বউ তো লই আইলাম না, সস্ত্রীক দেবার কথা কইতেছে, এইটা আবার কি? এটা বউ ভাই তো ভাবছি যে আমি বউ নিয়ে আসতে পারি নিয়ে গিয়ে বলবো। আমার পাশের ভদ্র মহিলা বলছে কি ব্যাপার, আপনি ভাবিরে নিয়ে আসেন না? আমি যে না তো, না নিয়ে আসলে আমি কি বিপদের মধ্যে বললাম, মানে সস্ত্রী পাবো করি। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার সঙ্গে আমি যাইতে রাজি যে প্রস্তুতিতে। পরে আমি গেলাম যে মোটামুটি কে বুড়া বয়সে এত সুন্দরী অল্প বয়সের নারী যদি এটা বলে হোক না ক্ষণিকের 5-10 মিনিটের, তো মন্দ তো লাগে না। আমি যে তাহলে আপনার আপত্তি না তাহলে আমার তো নাই, চলেন যাই। পরে গেলাম, গিয়া তো বক্তব্য রাখা থেকে আসলাম। এই অনুষ্ঠানের ভিতরে তো আমার চরিত্র অনেক ছিল, এটা আমার এতটা তো খেয়াল ছিল না। দেখা গেলে অনুষ্ঠান শেষ করে বাসায় গেছি, পরে মানে কে বা কারা তা তো জানি না, তো ভাবে আমনে বাসাত কিন্তু আরেক মহিলার তো তার স্ত্রী হিসেবে লয়ে গেছে খাইতে রে। এইবার তো মানে এটা বুঝতে পারি না। প্রথম বাসায় গিয়ে দেখি যে অগ্নিভূর্তি ধারণ করিয়া মানে গেটের দাঁড়াইছে। অবশ্য কপাল ভালো ছিল যে ঝাড়ুটা হাতে ছিল না। এই অবস্থার মধ্যে পরে গেলাম, পরে তো দেখি যে সাংঘাতিক অবস্থা। আমি তো আবার বাণিজ্য হাতে বলে তাড়াতাড়ি কি হয়েছে। পরে আমার কথা বলা, ওই স্ত্রী কোথায়? আমি কোন স্ত্রী? আরে কি বলতেছো আমার স্ত্রী আবার কে? আর কই, আবার তো তুমি ছাড়া আর কে আছে? কোন এসব বাজে কথা বলো না। স্ত্রী নিয়ে পরিচিত হয়েছ, যাও না ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দেখাইছো না? ওই স্ত্রী কোথায় রেখা আসছো? ওই স্ত্রীকে তুমি কোথায় রাখো? নিশ্চয়ই তুমি অন্য কোথাও বাসা বাড়ি রাখছো, স্ত্রী আছো, ওখানে নিয়ে তারা নিয়ে দেখাইছো, এইসব দিয়ে তো লাগছো। কপালে দুর্দিন, যেমন একটা দুর্দিন আইলো, কি বিপদ। তো পরে তো কথাবার্তা বন্ধ, খাওয়া পানি বন্ধ, সবকিছু বন্ধ করে দিল। পরে আমি অনেক খোঁজ খবর নিয়ে এই মহিলাকে খুঁজে বাইর করলাম এবং তার স্বামীও আছে, তাকেও বাইর করলাম। ওই মহিলা জনতা ব্যাংকে চাকরি করতো, ওই ম্যানেজার না কি ছিল, কবিতা ছিল। তার স্বামীরে বাইরে কইরা পরে দুইজন না আনলাম। আমি বললাম যে এই ধরনের একটা অবস্থা তোমার নিয়ে যাওয়ার কথা ছিল, তো পারি নাই, তো আমি তাড়াহুড়া গেলাম। পরে এরা বলছে যে আচ্ছা সঙ্গে আমি যাই, এটা কিছু করলে আর কি হবে। এইভাবে আসছে, তারা আসছে। তারা আবার আসার সময় তারা 100 কোয়েল পাখির ডিম লয়ে আসছে। ডিম নিয়ে আসছে বলে, যাই হোক পরে এটারে অনেকভাবে মিনিমাইজ করলাম আর কি। সুতরাং এই অবস্থা তো খুব খারাপ অবস্থার মধ্যে আছি। এখানে যারা নায়িকা যারা আছেন, এখানে তো আনোয়ারা আছে আমাদের পুরানো দিনের, আর তো সবই নতুন, অনেকেই আর চিনিও না। আর নতুন মৌসুমের লোকে দেখা সাক্ষাৎ হয়েছে, তবে মানে এই কয়না যে দূরের মানুষ কাছে আছে, ওই যে গান আছে, আবার এখানে ইয়েও আছে, ফারুক সাহেবও আছে, তো দেখেছি। আর অনেক নাম বললে শেষ করা যাবে না, অনেকে চিনি। তো যাই হোক, এই ধরনের আপনাদেরকে দেখার সুযোগ, অন্তত সামনাসামনি সুযোগ বা সৌভাগ্য আমাদের খুব হয় না। তবে আমরা সিনেমা দেখতে গিয়ে আপনাদেরকে মনে মনে কল্পনা করি অনেক। আর এখন যদিও কম করার সুযোগ কম পাই, একটা কাজ ছিল এক সিনেমাই
3বার 4বার দেখছি। এটা সুচন্দা, এই কবরী বা ওই ইয়া সব নামও তো একবারে মনে আসতে চাচ্ছে না। হ্যাঁ, সাবানা আছে, ববিতা আছে, এরা অনেকেই আছে। এক সিনেমা 3বার 4বার দেখছি। তবে এটার একটা মজার ঘটনা আছে। পাকিস্তান আমলে খাইবার মেল একটা সিনেমা ছিল, খাইবার মেল। এই খাইবার মেল সিনেমা এটাকে আমি 3-4বার দেখছি। কিন্তু আমার এক ফ্রেন্ড, সে প্রত্যেক রাত্রে একবার সিনেমাটা দেখে। পরে তারে বললাম, মানে তুমি তো আমরা 3-4বার, তুমি প্রত্যেক রাত কেড়ে দাও। এই সিনেমা বোধহয় প্রায় মাসখানে চলছে, 1 মাসই তারা দেখতেছে। পরে বললাম যে আসল হিসাব তো রোজ তুমি কেন যাও? তুমি যে জিজ্ঞাসা আসল কথাটা কইতাম, বলবো খাইবার মেলটা যখন দেখি, হঠাৎ দেখি যে পাকিস্তানের নায়িকা যে নীলু ছিল, সাবিয়া নীলু, তারও আমার প্রিয় ছিল। নীলু ওই লেকের মধ্যে সে গোসল করতে গেছে। গোসল করতে গেছে, পরে যখন নাকি গোসল টোসল প্রায় শেষ করছে, কইরা যখন কাপড় চেঞ্জ করবে, ঠিক ওই সময় খাইবার মেলের ট্রেনটা এটা পাস হয়ে চলে গেছে। তো চলে যাওয়ার জন্য পরে দেখা যাচ্ছে তার কাপড় টাপড় পরা শেষ। পরে তো ওই আমার ওই বন্ধু, সে ভাবলো রোজই দেখা যায় যে কোনোদিন না কোনোদিন হয়তো বা ট্রেন লেট হইতে পারে। এই চিন্তা থেকে সে প্রায় 1 মাস রোজই সিনেমা দেখছে। ওদের এটা লেট দিয়ে হওয়ার কোন সুযোগ নাই, এটা তার মাথায় ছিল না। যে ভাবছে যদি একটু লেট হয় তাহলে বাকি দৃশ্যটা দেখার সুযোগ হবে। এই ধরনের সিনেমা পাগল আমাদের দেশে অনেকে আছে। আমরাও কিছু কিছু ছিলাম। মানে পুরা বেশি বলতে গেলে আবার তো বুঝেন না, আবার বলবে যে সারা দেশে দেখতেছে বাংলাদেশের স্পিকার আবার এত পুংটামি আলাপ সালাপ করে, নিজে এত পুংটা ছিল, এ ধরনের একটা ভাবতে পারে। সুতরাং এত দ্বীপে আর বোধহয় যাওয়া ঠিক হবে না। দেখেন, কারণ আমি খুব হিসাব নিকাশ করে কথা কই, হিসাব নিকাশ করে কথা বলি। কারণ আমার কোন কথা বললে সরকারের বিরুদ্ধে যা, আবার কোন কথা বললে বিরোধী দলের বিরুদ্ধে যা, কোন কথা বললে যে মহিলা সদস্য যারা আছে তাদের বিরুদ্ধে যা, এইগুলি খুব হিসাব নিকাশ করে খুব স্টেপ দিতে হয়, খুব সতর্ক। একের ফান্ডার থেকে চুন্ডা খসলে কোনো উপায় নাই, যা ব্যবহার করে উপায় নাই। একদম আক্রমণাত্মক ভাষায় আক্রমণ করিয়া বলছে। আর আক্রমণ ভাষা তো আপনারা কিছু শুনে নেই, অবস্থা আমার বেগতিক হয়ে যায়। জান কাহিন যে অবস্থা, পরে তো একদিন আমি শুনছেন যে আমি বলছি যে আল্লাহর হস্তে আপনারা দয়া করে এইসব ভাষা ব্যবহার করেন না। আর যে যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে আপনারা আসেন, এই যুদ্ধ তো আমার সংসদের মধ্যে চালানো যাবে না, আমি এটা এলাও করব না। যুদ্ধ যদি করতে হয়, পুরুষ যারা আছেন আন্ডারওয়্যার পরিয়া, শরীরে সরিষার তেল ভালো মতো মাইকিয়া আমার সামনে মাঠ আছে, পল্টনে মাঠ আছে, এনে গেলে গেলেন গা, কোনো অসুবিধা নাই, বাট নট ইন দিস পার্লামেন্ট। সুতরাং এখানে খুব সমস্যা, এই সমস্যার ভিতরে আমি আছি। ওই নেতার সঙ্গে যদি অভিটা যোগ করতে পারতাম, আমি আই কুড ওভারকাম অল দোজ প্রবলেম। কিন্তু এটাও তো পারতেছি না। শেষ বয়সে আপনাদের সঙ্গে পরিচয়, সময় থাকতে পরিচয় হলে হয়তো বা টুকটাক মানে চেষ্টা করতে পারতাম, অন্তত চাকর বাকরের পাটটাট করা, এগুলো তো একটা কিছু করতে পারতাম। কারণ আজাদ সিনেমা ছিল, দিলীপ কুমার কতক্ষণ পরে ডাক দিত, হামিদ মিয়া হুকালে এই ধরনের সিনেমা দেখছি। তখন আমারে দেখলেই রাস্তার মধ্যে বন্ধু বান্ধবরা বলতো, হামিদ মিয়া হুকালে ঠিক এই ধরনের কথা অনেক শুনেছি। যাই হোক, এই জন্য আমি জানি যে সমস্যা বক্তৃতা যাতে আমার খুব উল্টা পাল্টা কিছু না হয়ে যায়, সাধারণত আমি বক্তৃতা লিখে নিয়ে আসি, তাহলে আমার ট্র্যাক লাইনের বাইরে আমি যাব না। সুতরাং আমার মনে হয় আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে আমার যে ছোট্ট সংক্ষিপ্ত একটা বক্তব্য আছে লিখিত, সেটা, কারণ আপনাদের কথাবার্তা তো ওইভাবে সুন্দর করে আমি বলতে পারবো না, বিদায় কিছু যা লিখেছি লিখেই নিয়ে আসছি।
এবং মানে এখানে লেখার ব্যাপারে কিছু তথ্য এই চ্যানেলের এই সাহেব সিরাজ সাহেব চকর মালিতা তারা সরবরাহ করেছে এবং আমার অফিসও যারা আমার সহকারী কর্মকর্তা বৃন্দ যারা আছে তারাও এটাকে মোটামুটিভাবে দাঁড় করিয়ে দিয়েছে। সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই।